থাকছে আর এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় ওই মেয়ের কোনো কুমতলব রয়েছে রে ভাই। ঠিক বলেছ ভাই, তুমি ঠিক কোথায় বলেছ। ওই মেয়ে বলে কোথা, কোন যে কি করে বসে আমারও তো বুকে একেবারে কম্পিত করছে রে ভাই। ওরে ভাই শোনো তোমরা, আমার তো মনে হয় ওই মেয়ের কি কুমতলব আছে তা আমাদেরকে জানতে হবে। তাই চলো তো ভাই, আমরা এখন সকলে মিলে ওই মেয়েকে জিজ্ঞাসা করি। দেখি দেখি উদ্দেশ্যে এই জগন্নাথ প্রভুর মন্দিরে এসেছে। এই যে এই সুন্দরী, তুমি শুনতে পাচ্ছ? কি বলছো তোমরা, আমাকে বলছো? হ্যাঁ 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 সুন্দরী, তোমাকেই বলছি। আচ্ছা বলো তো, তোমার কিবা নাম কিবা হেতু আসিয়াছ এই জগন্নাথ প্রভুর মন্দিরে? আমার নাম হলো পদ্মাবতী। আমি বড় বাসনা নিয়ে এই জগন্নাথ প্রভুর আশ্রমে এসেছি। আচ্ছা সুন্দরী, তুমি বলো তো তোমার কি মনে বাসনা? কেনই বা তুমি এই মন্দিরে দিন রাত পড়ে রয়েছ? সে তোমরা জানবে না, সে আমার মনের কথা। আমার পিতা শিবরাম চক্রবর্তী আমাকে বলেছে আমার নাকি জয়দেবের সঙ্গে বিবাহ হবে। তাই তো আমি জয়দেবের অপেক্ষায় এই জগন্নাথ প্রভুর মন্দিরে পড়ে রয়েছি। ও ওরে ভাই, সব তোমরা বুঝতে পারো নি, বুঝতে পারো রে। ওই মেয়ে তার মনের বাসনা নিয়ে মন্দিরে পড়ে রয়েছে। তার মনের বাসনা হলো জয়দেব নামে নাকি কোনো ভক্ত তাকে বিবাহ করবে। তাই তো সেই মন্দিরের মধ্যেই পড়ে রয়েছে। কিন্তু আমার মনে হয় আমাদের এই অপমান করছে ওই মেয়ে। তোমরা শোনো ভাই, ওই বেটা জয়দেবের জন্য আমাদের প্রতি লোকজনের ভক্তি কমে গেছে। তাই আসুক ওই জয়দেব, তাকে আমরা চরম শাস্তি দেব। ওরে ভাই সব তোমরা এখন নিজ নিজ স্থানে লুকিয়ে পড়ো। দেখি বেটা জয়দেব কখন আসে এই জগন্নাথ প্রভুর আশ্রমের দিকে। তোমরা এখন বসে থাকো, তোমরা এখন বসো, তোমরা এখন বসো। ওদিকে কবি জয়দেব মনের আনন্দে হরি গুণগান করতে করতে জগন্নাথ প্রভুর মন্দিরের দিকে আগমন করছে। Oh
হরি গুণগান করতে করতে এই জগন্নাথ প্রভুর মন্দিরের দিকে চলে এসেছ, বলো তো বাবা যে তুমি, তোমার নাম কে? আমি আমি হলাম জয়দেব। আমি হরি গুণগান করতে করতে জগৎময় ঘুরে বেড়াই। ও তুমি তাহলে জয়দেব? তোমার জন্যই আমাদের সমস্ত রকম অপমানিত হতে হয়। ওরে ভাই সব তোমরা দেখছো, এই চন্ডাল জয়দেবের জন্যই ওই কুমারী মেয়ে মন্দিরে পড়ে রয়েছে, আর এই জন্যই আমাদের মান সম্মান একেবারে খুইয়ে গেছে। তার চরম প্রতিশোধ নেওয়ার জন্য এই শয়তানকে আমরা প্রহার করে তার দিনের চামড়া তুলে নেব। ভাই তোমরা চালক ধরো, এই শয়তানকে মেরে আমরা দিনের চামড়া তুলে নেব। না না দাদা, কেন তোমরা আমাকে মারবে? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করোনি? তুমি যে অপরাধ করেছো তার কোনো জবাব নেই। ওরে মূর্খ শয়তান, তোর জন্য আমাদের মান সম্মান একেবারে জলাঞ্জলিত হয়ে গেছে। তোকে আমরা কিছুতেই ছাড়বো না। ওরে ভাই সব চালো চালো। আমরা যদি ওই হতভাগাকে মারছি, তাহলে তোরও তো গায়ে ব্যথা লাগছে কেন? আচ্ছা বন্ধ শয়তানি, ওই চন্ডাল তোর সম্পর্কে কে হয়? তোমরা জানো না? তোমরা জানো না ওগো পণ্ডিত ঠাকুরগণ, যে আমার আপনের ধন, আমি তাকে মারতে দেব না। আমি কৃপা করে তোমাদের কাছে বলছি, এটাকে তোমরা ছেড়ে দাও, এটাকে তোমরা। কি বললে শয়তানি? তাকে এমনি ভাবে ছেড়ে দেব? তার জন্য আমাদেরকে কেউ সম্মান করে না। ওই শয়তানকে আমরা কিছুতেই ছেড়ে দেব না। ওই শয়তানকে আমি তোমাদেরকে জোড়হাত করে বলছি, পণ্ডিত ঠাকুরগণ, এটাকে তোমরা মেরো না, এটাকে তোমরা মেরো। শয়তানি, আমরা তাকে মারবো না, আমরা তাকে ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়েই দেবো, কিন্তু তার আগে ভালো কে হয়েছে তোমার? তোমার কে হয়েছে? ঠাকুরগণ, সে আর কি বলবো, সে তো আমার স্বামী। কি বলছো? কি বলছো সুন্দরী? তুমি তুমি আমাকে স্বামী বললে কেন? আমি আমি এখনো পর্যন্ত কাউকে বিবাহ করিনি। আমি আমি কারো স্বামী হতে পারি না। না গো না, তুমিও মনে ভাবে বলো না। ওই পণ্ডিত ঠাকুরদের কাছ থেকে তোমাকে রক্ষা করার জন্য এছাড়া আমার অন্য উপায় ছিল না গো। তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করলে সুন্দরী? কি কথা তুমি বললে আমাকে? তুমি আমাকে স্বামী বলে আখ্যায়িত করলে, কিন্তু আমি যে তোমাকে বিবাহ করিনি সুন্দরী। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার চরণ তলে ঠাঁই করে দাও না গো। আমি যে
বহুদিন ধরে তোমার অপেক্ষায় জগন্নাথ প্রভুর মন্দিরে পড়ে রয়েছে। তুমি আমাকে তোমার চরণ তুলে ঠাঁই দাও না গো, তুমি আমাকে তোমার চরণ তুলে ঠিক আছে সুন্দরী, তাই হবে তাই হবে তাই হবে। ওই জগন্নাথ প্রভুর কৃপায় যখন তুমি আমাকে স্বামী বলে আখ্যায়িত করেছ, তুমি যখন আমাকে স্বামী বলে স্বীকার করে নিয়েছ, তখন তোমাকে আমি অবশ্যই স্ত্রী রূপে গ্রহণ করে নেব। এসো সুন্দরী এসো, আজ আমরা দুজন মিলে ওই জগন্নাথ প্রভুর নামে শপথ করে একে অপরকে আমরা স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ করলাম। চলো চলো পদ্মাবতী, চলো আমরা এখন আর এখানে থাকবো না। আমরা যদি এখানে থাকে তাহলে এই পদ্মাবনে আমাদেরকে ভালোভাবে বাঁচতে দেবে না। তাই চলো পদ্মাবতী, আমরা এখান থেকে চলে যাই। পদ্মাবতীকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে নিজ বাড়িতে চলে গেলে। আর অন্যদিকে তৎকালে বাংলার মহারাজা ছিলেন লক্ষণ সেন। ওই মহারাজ লক্ষণ সেন এখন নিজ রাজসভায় আগমন করছে। এ ভাই মাবি কি সত্যেন সত্যি তাদের স্বামী একে ভাই মাবি কি এই সাথে তাদের স্বামী একে ছিদ্রে জন্ম তাদের
ভাই এ ভাই আকাশের তারা ধনী তোমার কি ভুলা যাইব ধনী তোমার কি ভুলা তোমরা নিজ নিজ আসন করো গ্রহ তোমরা নিজ নিজ আসন করো গ্রহ ওদিকে কবি জয়দেব হরি গুণগান করতে করতে মহারাজ লক্ষণ সেনের রাজসভায় আগমন করছে। এসো এসো কবি জয়দেব, তুমি অতি সুন্দর মধুর সুরে হরি গুণগান করতে করতে আমার রাজসভায় আগমন করেছ। আচ্ছা কবি জয়দেব, চতুর্দিকে তো প্রচারিত হয়ে গেছে তুমি নাকি এক সুন্দর কাব্যখানা রচনা করেছ। মহারাজ মহারাজ, আমি 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 আমার ঠাকুরের কৃপা হেতু গীত গোবিন্দকে আমি সুন্দর ভাবেই রচনা করেছি মহারাজ। ওহো কবি জয়দেব, তোমার গীত গোবিন্দ যে তুমি রচনা করেছ তার একটুখানি আমাকে উত্থাপন করে শোনাও দেখি। ঠিক আছে মহারাজ, আপনার রাজ্য ভাই আমি তাহলে সেই গীত গোবিন্দের দুই চরণ উত্থাপন করে আপনাকে শোনাচ্ছি। হরি পরিরম ঘন বলিত বিকার উচ্চ কলস পরি তরুণী তোহারা অপূর্ব কবি জয়দেব, তোমার
তোমার কাব্যখানা অপূর্ব ভাবে তুমি রচিত করেছ। শোনো কবি জয়দেব, তোমার ওই গীত গোবিন্দকে যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি গীত গোবিন্দের কাহিনী স্বরূপ আমি ত্রিজগৎময় প্রচার করে দেব। কি বলছেন মহারাজ? একই কথা বলছেন আপনি? আমি তো এখনো পর্যন্ত গীত গোবিন্দকে সম্পূর্ণ ভাবে লিখিত করতে পারিনি। একে বলছো জয়দেব? একই কথা বলছো তুমি? তুমি গীত গোবিন্দকে এখনো সম্পূর্ণ ভাবে লিখিত করো নি, তাহলে আর বিলম্বন কেন? যাও, তুমি তাড়াতাড়ি গীত গোবিন্দকে সম্পূর্ণ ভাবে লিখিত করো। ঠিক আছে মহারাজ, তাহলে আমি তাই করবো মহারাজ, তাহলে আমি তাই করবো। চলো আমার মন্ত্রী সেনাপতি ভাও, চলো এখন আজকার্য পরিচালনা করার জন্য আমরা এখন সেই মন্ত্রণার হেতু সুযোগ্য স্থানে আগমন করে। গীত গোবিন্দ কাব্যখানাকে কবি জয়দেব গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন, কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমার গীত গোবিন্দকে পুনরায় তার হাতে পেয়ে মনের আনন্দে একদিন পদ্মাবতী জগন্নাথ প্রভুর অন্ন রন্ধন করার জন্য আগমন করছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমো নম প্রভু নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমো নম প্রভু নমঃ শিবায়। জগন্নাথ প্রভুর প্রসাদ রন্ধন করার জন্য মনোযোগ সহকারী আগমন করছে। হর হর মহাদেব নমো শিবায়, নমো শিবায়, হর হর মহাদেব নমো শিবায়, 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 হর হর নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর মহাদেব নমো শিবায়, 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 হর হর মহাদেব নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর মহাদেব নমো শিবায়। পদ্মাবতী জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ রন্ধন করছে। আর ওদিকে কবি জয়দেব, ও কবি জয়দেব ছুটতে ছুটতে পদ্মাবতীর কুটিরের দিকে আগমন করছে। পদ্মাবতী, এখনো পর্যন্ত তোমার রন্ধন করা হয়নি? আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না পদ্মাবতী, আমাকে তাড়াতাড়ি তুমি খেতে দাও।
কি বলছো স্বামী? কেমন কথা বলছো তুমি? সূর্য দেবতা মস্তক উপরে বিরাজিত, এখনো পর্যন্ত তুমি স্নান করে আসনি, কেমন করে বিনা স্নানেই তুমি খেতে বসবে? ঠিক বলেছ পদ্মাবতী, আমি তো ভুলেই গিয়েছিলাম এতটা বেলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি স্নান করিনি। তাই শোনো পদ্মাবতী, তুমি তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি এখানে স্নান করে আসছি। কেমন? আমি এখানে স্নান করে আসছি। ওদিকে কবি জয়দেব পদ্মাবতীর কাছ থেকে বিদায় নিয়ে স্নান করতে গেলে, কিন্তু জগন্নাথ প্রভু পদ্মাবতীর মনোভাবনা পরীক্ষা করার জন্য জয়দেবের রূপ ধারণ করে জগন্নাথ প্রভু প্রসাদ ভোজন করার জন্য পদ্মাবতীর কাছে আগমন করছে। আর বলছে, পদ্মাবতী, ওরে পদ্মাবতী, একিরে পদ্মাবতী, আমি স্নান করে চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও রে পদ্মাবতী, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ঠিক আছে স্বামী, আমি তোমাকে অবশ্যই খেতে দেব, তুমি ওখানে বসো। আমি এই দেখো তোমার জন্য আমি সুন্দর ভাবে রন্ধন করেছি, এই খাবার তুমি মনের আনন্দে ভোজন করো। পদ্মাবতী, আজ আমি পেট পুরে খাবো রে পদ্মাবতী, আজ আমি পেট পুরে খাবো। বাবা বাবা পদ্মাবতী, আজকে যে রন্ধন করেছো রে পদ্মাবতী, এরকম রন্ধন আর কোনোদিনও তুমি করতে পারোনি। এই খাবার খেয়ে আমার একেবারে ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ওরে পদ্মাবতী, তাহলে আমি এখন আমার গীত গোবিন্দকে রচনা করতে বসবো রে পদ্মাবতী। ঠিক আছে স্বামী, তাহলে তুমি তাই যাও, আমি তোমার একটু খাবার এখন মনের আনন্দে খেতে বসবো। হ্যাঁ রে পদ্মাবতী, তাহলে আমি আসিনি পদ্মাবতী, আমি গীত গোবিন্দকে রচনা করার জন্য এখন এগিয়ে যাই। এদিকে পদ্মাবতী জয়দেবের একটু খাবার মনের আনন্দে খেতে লাগলে, আর ওদিকে বাস্তবে জয়দেব স্নান করে খাবার খাওয়ার জন্য চলে আসে। একই দেখছি আমি আমার স্ত্রী হয়ে পদ্মাবতী আমার আগেই খেতে বসেছে। বাবা 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 বাবা, এই না হলে সত্যি মেয়ে লোকের কাছে বড় মুখে বলে থাকে সে নাকি পতিব্রতা নারী, সে নাকি স্বামী সঙ্গ করে স্বামী ভক্তি করে থাকে, সে স্বামী ভক্তির দ্বিতীয় আর কেউ হতে পারে না। আর এই দেখো আমার স্ত্রীর কাজ আমার আগেই খেতে বসেছে, বারে চোখ টালেনে নারী রে, এই তোর স্বামী ভক্তি, এই তোর স্বামী ভক্তি। না গো স্বামী, না, তুমি অমন ভাবে বলছো কেন গো? তুমি অমন ভাবে বলছো কেন? আমি তো তোমার পরেই খেতে বসেছি। এ কি বলছো পদ্মাবতী? আবার তুমি মিথ্যে কথা বলছো। আমি যদি খেয়ে থাকি তাহলে কি আমি নিজে জানতে পারতাম না? আমি কখন খেলাম তুমি বলো তো? আজ তুমি আমার কাছে খেতে, আমার আগে খেতে বসে তুমি স্বামী ভক্তির নারী হিসেবে জগৎ ধারে সকলের কাছে প্রমাণ দিতে চাও এই তোমার স্বামী ভক্তি। স্বামীর আগে যে নারী খায় তার কোনোদিন স্বামী ভক্তি হতে পারে না। ওরে তোর তালে নেই, ওরে পাথর নেই, তুই তোর তালে নেই। না গো স্বামী, না, আমি মিথ্যে কথা বলিনি স্বামী। তুমি আমাকে অমন ভাবে অপমান করে কথা বলো না স্বামী। তুমি আমাকে দুঃখ দিও না স্বামী, তুমি আমাকে দুঃখ দিও। আরে পর মানুষে দুঃখ এই দুঃখ মনে হয় না। এই আপন স্বামী এই কষ্ট দিলে এ মেনে নেওয়া যায় না। এই আপন স্বামী
কি কষ্ট দিলে এ মেনে নেওয়া যায় না। তুমি আমাকে অপরাধে অপরাধ করবো না, বলো না স্বামী। তুমি আমাকে অপরাধে অপমান করবো না। ওরে সন্তানে, ওরে সন্তানে, এই জগৎ মাঝারে স্বামী ভক্তের নারী হিসেবে পরিগণিত হোক, তাহলে স্বামীর আদর তুই থেকে বসেছে। এই তোর স্বামী ভক্তে, এই তুই বসে প্রতা নারী। ওরে সন্তানে, তুই দূর হয়ে না আমার সম্মুখে, তুই দূর হয়ে স্বামী। তুমি তুমি আমাকে অমন ভাবে প্রহার করো না গো। তুমি এই মাত্র আমার চোখের সামনে খেয়ে গেলে, আর খাওয়া দাওয়া ছেড়ে তুমি গীত গোবিন্দকে রচনা করতে বসলে। সে কথা কি তোমার মনে হচ্ছে না স্বামী? সে কথা কি তোমার মনে হচ্ছে? কি বললে চৈতালি, কি বললে তুই? আমি খাবার খেয়ে আমার গীত গোবিন্দকে রচনা করতে বসলাম। তাহলে কই, তাহলে দাও তো দেখি সেই গীত গোবিন্দকে দাও, দেখি সেই গীত গোবিন্দ আমি সম্পূর্ণ করেছি কিনা। এই নাও স্বামী, এই দেখো স্বামী, এই দেখো তোমার গীত গোবিন্দ। আমি দেখি, আমি একই দেখছি। আমি যে গীত গোবিন্দকে সম্পূর্ণ ভাবে লিখিত করতে পারি না, আজ সেই গীত গোবিন্দ সম্পূর্ণ ভাবে লিখিত অবস্থায় পড়ে রয়েছে। তাহলে কে সম্পূর্ণ ভাবে লিখিত করেছে আমার গীত গোবিন্দ? ও মনে পড়েছে আমার, ওই জগন্নাথ প্রভু কৃপা করে হয়তো আমার গীত গোবিন্দকে সম্পূর্ণ ভাবে লিখিত করে দিয়েছে। ওরে পদ্মাবতী, পদ্মাবতী রে, আজ আমি মহবতে তোকে মন্দ কথা বলেছিলে পদ্মাবতী, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিলে পদ্মাবতী, তুই আমাকে ক্ষমা করে। তুমি অমন ভাবে আমাকে বলো না, নইলে যে আমার মহা পাপ হবে স্বামী। ওরে পদ্মাবতী, আমি এতদিন ধরে জগন্নাথ প্রভুর আরাধনা করে আমি তার দর্শন পাইনি পদ্মাবতী। আজ তুই আমার স্ত্রী হয়ে সেই জগন্নাথ প্রভুর দর্শন পেয়ে তুই আমার জীবনকেও ধন্য করে দিয়েছিলি পদ্মাবতী, তুই আমার জীবনকেও ধন্য করে দিয়েছিস। আর শোনেরে পদ্মাবতী শোন, তুই যে এত খাবার খেতে বসেছি, সে সামান্য এটো খাবার নয় রে, সেই জগন্নাথ প্রভুর এটো খাবার, তা আমাদের কাছে মহাপ্রসাদ রে পদ্মাবতী। চল পদ্মাবতী চল, আজ আমরা দুজন মিলে ওই মহাপ্রসাদ ভজন করবো রে পদ্মাবতী, আমরা দুজন মিলে আজ মহাপ্রসাদ ভজন করবো। এদিকে জগন্নাথ প্রভুর কৃপায় জয়দেব পদ্মাবতী এতো খাবারে খেতে বসেছে, আর ওদিকে জগন্নাথ প্রভু জয়দেব পদ্মাবতীকে দর্শন দেওয়ার জন্য আগমন করছে। ওহো কবি জয়দেব, ওরে পদ্মাবতী, যে দেখো বাবা তোমাদের ভক্তি স্বরূপ আমি তোমার সম্মুখে আগমন করেছি। ওরে পদ্মাবতী, পদ্মাবতী ওই দেখ রে পদ্মাবতী, ওই দেখ কৃপা করে জগন্নাথ প্রভু আমাদের কাছে দর্শন দিয়েছে রে পদ্মাবতী। ওরে পদ্মাবতী চরণে চল, আমার ওই জগন্নাথ প্রভুর চরণ সেবা করবো রে, আমার ওই জগন্নাথ প্রভুর চরণ সেবা করবো। কবি জয়দেব, তোমার গীত গোবিন্দ রচনা করে তুমি জগত মাঝারে খ্যাতি অর্জন করেছ। আমি আশীর্বাদ করি তোমার ওই গীত গোবিন্দের সারাংশ কাহিনী সারা জগৎময় প্রচারিত হবে, সারা জগৎময় প্রচারিত হবে। শরীর দর্শক মন্ডলী, এতক্ষণে আমাদের শোনিত নাট্যপালা ভক্ত ভগবানের মিলন ও ভগবানের মহাপ্রসাদ গ্রহণ পালাখানা করিলাম সমাপন। নমস্কার। তাই এতক্ষণে হরিগুণ গান করতে করতে জয়দেব পদ্মাবতী মহাপ্রভুর সঙ্গে নিজ আলোয় আগমন করতে লাগলে।
এই বদনে লয়া সদাই মুখে হরি বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ